আমি যখনই চোখ বন্ধ করছি দেখতে পাচ্ছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সামনে এগোনো অসম্ভব। যেভাবে বসেছিলাম এখনো যেন সেই মুহূর্তটাই আটকে আছে। এত ঝড় বাদলের রাতে বন্ধুর বাড়ি যাচ্ছেন বউকে নিয়ে। শেষ বেঞ্চে দুষ্টুমির খেলা, টিফিন শেয়ার আর ভাব ছিল কত মেলা। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে। আজকের এই ট্রেনের গন্তব্য সোনাপুর গ্রাম। বঙ্কিমবাবু আজ বড়ই চিন্তিত, কারণ বেশ কিছুদিন হলো তিনি প্রতি রাতে তার পুরাতন বন্ধু রহমতকে নিয়ে স্বপ্ন দেখছেন, যেন রহমত তাকে নিজের কাছে আসার তাগিদ দিচ্ছে। মনের এই গভীর অস্থিরতা ও চিন্তা দূর করতেই বঙ্কিমবাবু আজ সুধাকে সাথে নিয়ে ছুটে চলেছেন তার সেই পরম বন্ধু রহমতের বাড়ির উদ্দেশ্যে। সুধা, রহমত কি সত্যি আমায় ডাকছে? গত কয়েকটা রাত আমি যখনই চোখ বন্ধ করছি দেখতে পাচ্ছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে যেন আমাকে বলছে, বঙ্কিম আর কতদিন, আর কত কাল আমায় একা রাখবি? কি অদ্ভুত টান, তাই না? মনটা বড্ড অস্থির করছে। হয়তো অনেকদিন দেখা হয় না বলে অবচেতন মনে তুমি ওকে দেখছো। শান্ত হও তো। শুধু স্বপ্ন নয় সুধা, আমার হাড়ের ভিতর যেন এক অস্থিরতা কাজ করছে। রহমত আমার বিপদের দিনে তার শেষ সম্বলটুকু আমার হাতে তুলে দিয়েছিল। নিজের সংসার চালানোর টাকাটা দিয়ে সে আমার মান বাঁচিয়েছিল। সেই দিনের ভার আমাকে প্রতিটা মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কত বছর হয়ে গেল রহমতকে দেখিনি। আজ 15 বছর পর যখন তার গ্রামের কাছাকাছি পৌঁছাচ্ছি, ভেতর থেকেও খুব পুলকিত বোধ করছি। অস্থির হয়েও না, সব কিছুরই একটা সময় থাকে। আজ নিশ্চয়ই তার সাথে দেখা হবে। তুমি তাকে শুধু বলো যে তুমি তাকে কতটা মনে করেছো সব সময়। সে সব সময় তোমার মনের মধ্যেই ছিল। সুধা, এখানে তো কাউকে দেখছি না যে জিজ্ঞেস করব রহমতের গ্রামটা ঠিক কোন দিকে। আমার বুকটা কেমন জানি বারবার কেঁপে উঠছে। যাবেন নাকি সোনাপুর? সোনাপুর? হ্যাঁ বাবু, তবে রাস্তাটা বড্ড গহীন, জঙ্গল আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে যেতে হবে। ওই যে আমার গাড়ি, উঠুন। তবে তাড়াতাড়ি চলি, আকাশটা বড় মেঘলা, কখন কি হয় বলা যায় না। ওগো শুনছো? চারপাশটা এত নির্জন কেন? গ্রামটা কি সত্যিই খুব ভেতরে? আমার কেমন যেন ভয় করছে। ভয় পেও না সুধা, আমি তো আছি তোমার সাথে। বাবু, অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তা এখন বড় দুর্গম, সামনে এগোনো অসম্ভব। আমার মনে হয় এই দোকানে একটু জিরিয়ে নেওয়া ভালো। চাটা খেয়ে একটু শরীর গরম করে নিন, বৃষ্টি কমলেই না হয় আবার রওনা দেয়া যাবে। এই নির্জন জায়গায় দোকান, তুমি কি নিশ্চিত? চলুন বাবু, চা খেয়েই যাই, এখানে আশ্রয় পাওয়া ভাগ্যের ব্যাপার। গাড়িওয়ালা তাদের নিয়ে দোকানের ভেতরে ঢোকে। ভেতরে আবছা অন্ধকার, কোণে দুটো লোক অস্পষ্টভাবে বসে আছে। দোকানদার তাদের দেখে এক অদ্ভুত ম্লান হাসল। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, বরং পোড়া চামড়ার এক উৎকট গন্ধ। বলছি, আমরা কি একটু আশ্রয় পেতে পারি? বন্ধুর বাড়ি যাচ্ছি সোনাপুর গ্রামে, কিন্তু বৃষ্টির চোটে আটকে গেলাম। কিরে, সব ঠিকঠাক? এত বছর পরও তোকে ঠিক এই জায়গাতেই দেখলাম। সেই বজ্রপাতের রাতের পর থেকে জায়গাটা তো আর বদলালো না, তাই না? সময় তো বদলায় না ভাই, তুইও তো আগের মতোই রয়ে গেলি। ওই রাতে আমরা সবাই মিলে
যেভাবে বসেছিলাম এখনো যেন সেই মুহূর্তটাই আটকে আছে বাবুদের ছাদেই। খুব ঠান্ডা লাগছে মনে হয়। সুধা লক্ষ্য করে দোকানদার এবং গাড়িওয়ালার চোখের চাহনি একদম অভিন্ন, শূন্য, দৃষ্টিহীন। তাদের মধ্যে এক অমোঘ চেনা জানার টান আছে যা সুধাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। জানেন, আমার দোকানের চায়ের স্বাদ কখনো ভুলবেন না। ও, শুনছো? চাটা এত ঠান্ডা কেন? আর এর গন্ধটা কেমন যেন পোড়া মাটির মতো। এই লোকগুলো একে অপরকে খুব ভালোভাবে চেনে মনে হচ্ছে। চুপ করো সুধা, হয়তো গ্রামের চা এমনটাই হয়। গাড়িওয়ালার কথায় তো আমরা এলাম, এখন চা না খেলে কি ভালো দেখায়? হঠাৎ দোকানের মিটমিটে বাতিটা নীলচে হয়ে দপ করে জ্বলে ওঠে। বাইরের বৃষ্টির শব্দটা যেন ধীরে ধীরে মানুষের আর্তনাদের মতো শোনায়। বঙ্কিম লক্ষ্য করে সামনের লোক দুটি চা পান করছে না, তারা এক দৃষ্টিতে বঙ্কিমের দিকে তাকিয়ে আছে। তাদের পোশাকের ওপর পোড়া দাগ স্পষ্ট। ভাই, আপনারা কি অসুস্থ? আপনাদের চামড়াতে তো দাগ কিসের? দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে। আর পোড়া দাগ নিয়তির খেলা কি আটকায় বাবু? তা 10 বছর পর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন কি মনে করে? আর বলবেন না, কয়েকদিন হলো বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখছি বারবার। আপনি কিভাবে জানলেন আমার বন্ধুর সাথে বহুদিন আমার দেখা হয়নি? এত ঝড় বাদলের রাতে বন্ধুর বাড়ি যাচ্ছেন বউকে নিয়ে, সেটা দেখে বললাম আর কি। এরা কিভাবে জানলো যে 10 বছর পর যাচ্ছি? আমি তো এদেরকে চিনি না। সুধা, সুধা ওঠো, এখানে থাকা ঠিক হবে না। বৃষ্টি এখনো কমেনি বঙ্কিম বাবু, আর একটু পরে বের হন। না না, আমাদের এবার চলাই ভালো। রাত তো অনেক বাড়ছে, আর চারপাশের এই নিঝুম পরিবেশ আমার বড্ড ভয় করছে। হ্যাঁ সুধা, ঠিকই বলেছ, আমাদের এখনই চলাই ভালো। চলুন দাদা, যাওয়া যাক। আপনি খুব ভালো বন্ধু, আসলেই কথাটা সত্যি। বন্ধু তো সব সময় পাশে থাকে, এমনকি মৃত্যুর পরেও। বাবু, আপনাদের এখানে নামতে হবে। আমি এরপর আর যেতে পারবো না। সোজা গিয়ে আর কিছু দূর হেঁটে গেলেই পেয়ে যাবেন আপনার বন্ধুর বাড়ি। বঙ্কিম, তুই আসবি, আমি জানতাম তুই আসবি। কত বছর কত বছর, শেষ কবে দেখেছি তোকে আমি। রহমত, বিশ্বাস কর, অনেক বছর ধরে তোকে খুঁজছিলাম। ভেতরে এসো। আমরা তো জানতাম আজ অতিথি আসবে, সব তৈরি করে রেখেছি। তোমরা ভিজে গেছো, চলো আগে শুকনো কাপড় বদলে নাও। রহমত, যাত্রাটা খুব একটা সহজ ছিল না। পথে এক অদ্ভুত চায়ের দোকানে আটকা পড়েছিলাম। বিশ্বাস কর, সেখানের মানুষগুলোর ব্যবহার কেমন যেন যান্ত্রিক, অদ্ভুত শীতল। আর তোর এই গ্রামটা কেমন যেন মায়াবী। মনে হলো প্রকৃতি যেন আমাদের টেনে আনলো এখানে। তুই ঠিকই বলেছিস বঙ্কিম, এই গ্রামটা বড় মায়াবী, তবে সে মায়া বড় ভয়ঙ্কর। আর তুই ঠিক কোন জায়গার কথা বলছিস বলতো? বনের ভিতরে এক ঝুপড়ি দোকান, নীলচে আলো, অদ্ভুত পোড়া গন্ধ। থাম বঙ্কিম, ওখানে তো কোনো দোকান নেই বন্ধু, ওটা একটা ধ্বংসস্তূপ। কয়েক বছর আগে এক প্রবল বজ্রপাতে ওই পুরো দোকান পুরো ছাই হয়ে গিয়েছিল। ওখানে যারা বসেছিল তারা সবাই সেদিনই মারা গিয়েছিল। কি বলছিস এসব? আমি তো তাদের সাথে কথা বললাম, চা খেলাম। আজও মাঝে মধ্যে গভীর রাতে সেই অভিশপ্ত দোকান আর সেই পুড়ে যাওয়া মানুষগুলোকে দেখা যায়।
তারা আজ ওই চায়ের কাপ হাতে অপেক্ষা করে, হয়তো বৃষ্টির জন্য, হয়তো জীবনের জন্য। বাতাস যেন হঠাৎ কেঁপে উঠল। বঙ্কিম আর সুধার মুখটা লণ্ঠনের আলোয় কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। তারা আর কিছুই বলছে না, শুধু রহমতের দিকে তাকিয়ে আছে। চারপাশের নিস্তব্ধতা যেন ভারী হয়ে ওঠে। বঙ্কিমের মেরুদণ্ড দিয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে যায়। রহমত, শরীরটা কি খারাপ লাগছে? আজ তোকে খুব গম্ভীর দেখাচ্ছে। কাল রাতের আড্ডার পর থেকে তো তুই একদম চুপচাপ হয়ে আছিস। বঙ্কিম, আর বলিস না, এমন একটা জিনিসের বোঝা নিয়ে আছি যা আমাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। তুই তো জানিস আমাদের কোনো সন্তান নেই। এই পৃথিবী থেকে যাওয়ার পর আমাদের সব কিছু যেন অগোছালো না হয়ে যায়, সেটাই আমার চিন্তা। আমাদের বোনটাকে আমরা কত আদর করে বড় করে বিয়ে দিয়েছি। তুই একদম চিন্তা করিস না, তোর বোন তো আমার বোনের মতোই। প্রয়োজনে আমি সব সময় আছি। কি হয়েছে খুলে বলতো? এই বাড়িটা আমাদের বাবার ভিটে। আমি চেয়েছিলাম আমার পরে যেন এই বাড়িটা আমার বোন আর তার বাচ্চারা পায়, কিন্তু গ্রামের মোড়ল বড় লোভী লোক। সে অনেক আগেই বাড়িটা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। কিছু টাকা ধার নিয়েছিলাম অনেক বছর আগে, তা সময় মতো শোধ করতে না পারায় সে এখন এই সুযোগ নিচ্ছে। আসল দলিলটা তার কাছে। আমি মরে গেলেও এই দলিলটা ছাড়া আমার বোন এই বাড়িতে দাঁড়াতে পারবে না। বঙ্কিম, বঙ্কিম, তুই ছাড়াই ভরসা করার মতো আমার আর কেউ নেই। তুই যদি দলিলটা উদ্ধার করে আনতে পারিস তবে আমার আত্মা শান্তি পাবে। আর হ্যাঁ বঙ্কিম, একটা কথা রাখিস, দলিলটা উদ্ধার করার পর তুই নিজের হাতে আমার বোনের হাতে তুলে দিবি। তুই তো আমার বোনের ভাইয়ের মতোই। তুই ছাড়া কি আর আমার বোনের মাথায় হাত রেখে এই দায়িত্বটা নেবে বল? তুই এসব কি বলছিস রহমত? তুই নিজে কেন করবি না? আমি যদি পারতাম তাহলে কি আর তোকে বলতাম বন্ধু? আমার যে আজ সেই ক্ষমতা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি এই দায়িত্ব আমার, সে কিছুতেই দলিলটা আটকে রাখতে পারবে না। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনের প্রাপ্যতাকে ফিরিয়ে দিতে আমি সব করতে পারি। সত্যি বলছিস বন্ধু? তুই পারবি আমাকে এই সংকট থেকে রক্ষা করতে? তুই একদম চিন্তা করিস না। শহরে আমার অনেক চেনা জানা লোক আছে। আমি আজই সুধাকে বাসায় রেখে শহরে চলে যাব তোর কাজ করতে। এই মোড়ল সহজে তোর বাড়ির দলিল দিতে রাজি হবে না। আগে পাকা বন্দোবস্ত করতে হবে, তারপর দাঁড়াবো মোড়লের সামনে। মোড়ল সাহেব, রহমতের বাড়ির আসল দলিলটা বের করুন। অনেক বছর ধরে অনেক অন্যায় করেছেন, এবার তো থামুন। আরে কে রে তুই? রহমতের বাড়ির দলিল চাস? রহমতের ভিটে এখন আমার হাতের মুঠোয়। এই জমি তো এখন আমার ব্যক্তিগত সম্পত্তি। তুই কোন সাহসে আমার দরবারে এসে বড় বড় কথা বলছিস? এই দলিল আপনার নয়, রহমতের বোনের। আপনি জালিয়াতি করে এটা দখল করেছেন। দলিলটা দিন, নইলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। লাঠিয়ালরা, এই অভদ্রটাকে এখন এখান থেকে পিটিয়ে বের করে দাও। আজ এমন শিক্ষা দেব যে রহমতের নাম আর মুখে আনবে না। এই শয়তান, তোর ব্যবস্থা করছি দাঁড়া। আমি জানতাম আপনি রাজি হবেন না। ক্ষমতার দম্ভে আপনারা মানুষ চিনতে ভুল করেন, সেজন্যই আমি আগাম প্রস্তুতি নিয়েই এসেছি। এই দেখুন, রহমতের বাড়ির আদি দলিল, আর তার সাথে শহরের রেজিস্ট্রি অফিস থেকে তোলা সমস্ত আইনি কাগজপত্র। আর একা আসেনি মোড়ল সাহেব, সঙ্গে আইনকেও নিয়ে এসেছি। দারোগা সাহেব, ভেতরে আসুন। মোড়ল, আইনের হাত থেকে পালানোর পথ আপনার নেই। জালিয়াতি আর জবরদখলের দায়ে আপনাকে এখন থানায় যেতে হবে। দলিলটা বের করুন, দেরি করবেন না। মোড়ল বুঝতে পারে আজ আর পার পাওয়ার কোনো উপায় নেই। কাঁপা কাঁপা হাতে সে সিন্দুক থেকে রহমতের বাড়ির সেই আসল দলিলটি বের করে দারোগা সাহেবের দিকে এগিয়ে দেয়। নিয়ে যান, নিয়ে যান, সব নিয়ে যান। আমার আর কোনো দাবি নেই। বঙ্কিম দলিলটি হাত বাড়িয়ে লুফে নেয়। তার চোখে তখন জল, কিন্তু ঠোঁটে এক বিজয়ের হাসি। সে দলিলটি বুকের সাথে শক্ত করে চেপে ধরে। রহমত, কথা রেখেছি বন্ধু, তোর ভিটে মাটি আর কেউ কেড়ে নিতে পারবে না। আজকে এই শয়তানের কারণে জমিটা হাত ছাড়া হয়ে গেল আমার।
এ কি, সেদিন রাতে তো বাড়িটা একদম অন্যরকম ছিল, এত পরিষ্কার, এত উজ্জ্বল। রহমত, আমি দলিল উদ্ধার করেছি। মোড়লকে সায়স্তা করে আমি তোর বাড়ির দলিল নিয়ে এসেছি। রহমত, কোথায় তুই? আরে বেরিয়ে আয় বন্ধু। বাবা, কাকে খুঁজছো? এখানে তো কেউ থাকে না। চাচা, আপনি কি বলছেন? আমি এই তো দুদিন আগে ওইখানে আড্ডা দিয়েছি, রহমতের সাথে খেয়েছি, সে এখানেই থাকে। রহমত? ও তো আজ থেকে 5 বছর আগে এই অগ্নিকাণ্ডেই মারা গেছে। গ্রামের মোড়লের অশুভ দৃষ্টি ছিল এই বাড়ির ওপর। সেই রাতের আগুনের লেলিয়ান শিখা রহমতের পুরো পরিবারকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। ওই যে দেখছো এই পাশের ঝোপের ভেতর, ওটাই ওদের শেষ ঠিকানা। বঙ্কিমের হাতের দলিলটি থরথর করে কাঁপতে থাকে, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বঙ্কিম ধীরে ধীরে বুঝতে পারে কয়েকদিন আগে সে আসলে কোনো জীবন্ত মানুষের সাথে নয়, বরং কোনো এক অতৃপ্ত আত্মার সাথে আড্ডা দিচ্ছিল। তার বন্ধু রহমত কি তবে ঠিক এভাবেই তাকে শেষবারের মতো ডাক দিয়েছিল, নিজের সেই অসম্পূর্ণ কাজটুকু শেষ করিয়ে নেওয়ার জন্য? রহমত, তুই তাহলে বেঁচে ছিলি না? অথচ কি পরম মমতায় তুই আমাদেরকে আপ্যায়ন করলি। আমার ঋণের বোঝা হালকা করতে তুই নিজেই ফিরে এলি। আমি কথা দিচ্ছি রহমত, এই দলিলটা আমি নিজে তোর বোনের হাতে পৌঁছে দেব। তুই নিশ্চিন্তে ঘুমা বন্ধু, তোর অগোছালো সংসারকে আমি আর অগোছালো থাকতে দেব না। ধন্যবাদ বন্ধু, আমি এখন মুক্ত। বৃষ্টি ভেজা দুপুরগুলো কি আজও মনে পড়ে? কাগজের নৌকা ভাসত গঙ্গার জলে, মাঠের কোণে গোল্লা ছুট, ধুলো মাখা হাত, গল্পে গল্পে কেটে যেত কত না রাত। সেদিনের সেই বন্ধুত্বের রেশ আজও আছে, তোর সাথেই ভালোবাসা নতুন করে বাঁচে। স্কুলের ওই শেষ বেঞ্চে দুষ্টুমির খেলা, টিফিন শেয়ার আরি ভাব ছিল কত মেলা। পরীক্ষার ভয়ে কাঁপা কাঁপা ওই দুটি মন, কাঁধের ওপর হাত রেখে দিতি তুই সান্ত্বনা তখন। সময়ে বয়ে গেছে অনেক, বদলেছে পথ, তবু আমাদের বন্ধুত্বের অটুট রথ। মাঝে মাঝে একা লাগলে তোর কথা মনে হয়, হারিয়ে যাওয়া শৈশব হাতছানি দিয়ে ডাকে আমায়। ফোনের ওপারে তোর কণ্ঠস্বরে আজও সেই চেনা সুর, দুঃখগুলো সব হয়ে যায়
মতো শুধু আজও কি তুই সেই একই রকম জেদি আছিস, নাকি বড় হওয়ার চাপে নিজেকে হারিয়ে ফেলছিস? ভুলে যাস না বন্ধু, সেই খোলা আকাশের নিচে আমরা আজও আছি একে অপরের পিছে। ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখা আজও চোখে, আমি আছি তোর পাশে সুখে ও দুঃখে। হয় আমি আছি তোর পাশে সবটুকু ভালোবাসা নিয়ে, সবটুকু বিশ্বাসে। বৃষ্টি ভেজা সেই দুপুরগুলো আজও রবে, আমাদের বন্ধুত্ব অমর হয়েই রবে। বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।